বাইলজ অনুযায়ী তো আসলে মিরাজ যেটা করেছে সেটা কিন্তু ঠিক করেছে। কেউ কিন্তু সেটা এটা তর্ক বিতর্কের ব্যাপার আছে, সেটা কিন্তু ইজ উইদিন দ্য ল অফ দ্য গেম। মিরাজ যদি তাকে আউট না করতো কি হতো, মিরাজের সম্মান অনেক বাড়তো। আইসিসি কোড অফ কন্ডাক্টে সে নিশ্চয়ই এখানে পেনালাইজড হবে, সে কিছু না কিছু শাস্তি পাওয়া উচিত। আমরা মাসাদ আঘাতের প্রশংসা করি না কেন, 75 রানস অসাধারণ ব্যাটিং করেছে। বাংলাদেশ এখন ইজ ইন আ রিবিল্ডিং স্টেজ, বেশ কিছু এক্সাইটিং প্লেয়ার্স বাংলাদেশ দলে আছে। ভাই আজকের ম্যাচে এখন কিছুক্ষণ বৃষ্টির জন্য খেলা বন্ধ থাকার পরে এখন আমরা জানি যে 32 ওভার খেলা হবে এবং টার্গেট হচ্ছে 243। বৃষ্টি শুরু হওয়ার আগে অলরেডি 3 উইকেট চলে গিয়েছিল এবং খবর পাওয়া পর্যন্ত আমরা জানি যে 93 রান এবং 4 উইকেট এখন লাস্ট আপডেট। তো এখন বাংলাদেশের জন্য এই বিষয়টা একটু চাপের হয়ে গেল কিনা, অলরেডি 4টা উইকেট নেই। চাপের তো বটেই, তবে আমার মনে হয় যে বৃষ্টির আগে যে গতিতে খেলছিল, বৃষ্টির পরে যেখানে একটুখানি স্লো হওয়ার কথা, কিন্তু সেখানে কিন্তু ভালো একটা রান রেট নিয়ে খেলছিল লিটন এবং তহিদ হৃদয়। লিটনের আউটটা এটা আশা করছিলাম না, বাট এখন আফিফ এবং তহিদ হৃদয়ের মধ্যেও একটা মোটামুটি ভালো একটা আমার মনে হয় পার্টনারশিপ হতে যাচ্ছে। তো এটা আফিফ কিন্তু বেশ অনেক দিন পরেই আসলে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে নেমেছে, সেক্ষেত্রে আসলে আফিফের থেকে কতটুকু আশাবাদী হতে পারি আমরা? আফিফের কাছ থেকে আশাবাদী হওয়ার কারণ আমি বলি, বিকজ আমার মনে পড়ে তার 2টা ইনিংস, একটা আফগানিস্তানের সাথে মেহেদী হাসান মিরাজের সাথে বিশাল একটা তার পার্টনারশিপ ছিল, ম্যাচ উইনিং ইনিংস, ম্যাচ উইনিং পার্টনারশিপ। সাউথ আফ্রিকাতেও সেম পেয়ার, যেখানে আফিফ আমার মনে হয় 70-এর উপরে রান করেছিল, ম্যাচটা জিততে পারেনি। কিন্তু আফিফের ইন্টারন্যাশনাল ইস্যুতে যে পারফরমেন্স নাই তা না, ম্যাচ উইনিং পারফরমেন্সেস আছে, এক্সট্রিমলি ট্যালেন্টেড প্লেয়ার। দুঃখজনক যে সে এই ধরনের প্লেয়ার টিমে থাকে না, বিকজ ইউ হ্যাভ টু পারফর্ম এট দি এন্ড অফ দিস দ্য ডে। প্রফেশনাল ক্রিকেট, ইন্টারন্যাশনাল ক্রিকেট, অনেক প্লেয়ার আছে, ওই একটা জায়গার জন্য অনেকেই ফাইট করছে, সুতরাং হি হ্যাজ টু বি কনসিস্টেন্ট। অনেকদিন পর সুযোগ পেয়েছে, অ্যাজ ইউ রাইটলি সেড, এবং আমার মনে হয় যে এই সুযোগটা তার পুরোপুরিভাবে নেওয়া উচিত হবে। অ্যান্ড হি ইজ সো ফার হি ইজ প্লেইং গুড, ভালো ক্যাচ ধরেছে, উইকেট নিয়েছে, সো ফার সো গুড ফর আফিফ। লেটস হোপ ফর দ্য বেস্ট। ইশতিয়াক ভাই, আমরা যদি একটু প্রথম ইনিংসে যেতে চাই, আজকের দিনের প্রথম ইনিংসে 39তম ওভারে সালমান আলী আঘার যে আউটটা, এটা আসলে আচ্ছা আমরা মাত্র জানলাম যে আফিফ আউট হয়ে গিয়েছেন, তো এখন আসলে বাংলাদেশের জন্য কি মনে হয় আপনার? অসম্ভব কিছু না, এখান থেকে মেহেদী হাসান মিরাজেরও আমি যেটা কিছুক্ষণ আগে বললাম, হি হ্যাজ ম্যাচ উইনিং ইনিংস কন্ট্রিবিউশন ফর বাংলাদেশ টিম। তহিদ হৃদয় ভালো খেলছে, এখন ক্যাপ্টেন, সে একটু চাপে আছে, কারণ ক্যাপ্টেন হওয়ার পরে ম্যাচ হয়তো 2-1টা জিতেছে, সিরিজ জিতেছে, কিন্তু তার ব্যক্তিগত পারফরমেন্স আশানুরূপ না। দিস ইজ দ্য টাইম ফর মিরাজ টু কাম ব্যাক টু ফর্ম, এবং ম্যাচ জিতাতে যদি পারে তো ভালো। আমার মনে হয় তার লক্ষ্য হওয়া উচিত হবে তার নিজস্ব পারফরমেন্স। সে যদি নিজে পারফর্ম করে আমার মনে হয় তার জন্য ভালো, টিমের জন্য ভালো। কিন্তু আজকে পাকিস্তানের যখন 4টা উইকেট অলরেডি চলে গেছে এবং লাস্ট 43 রানে পাকিস্তান 6টা উইকেট হারায়, এবং এর মধ্যে 3টা কিন্তু রিশাদ নিয়েছেন, এবং এই বোলারদের যে কামব্যাকটা, এবং এরপরে আমাদের ব্যাটিং লাইন আপে শুরুতেই 15 রানে 3টা উইকেট ছিল না, তো ব্যাটিং লাইন আপে যে ধসটা আসে, এটার ক্ষেত্রে আসলে ব্যাটারদের কি আরেকটু কেয়ারফুল হওয়া উচিত ছিল নাকি? কনসিস্টেন্ট না আমরা, যেমন তানজিদ তামিম, আমার মনে পড়ে না যে আমি 3টা-4টা পরপর ইনিংস তাকে খেলতে দেখেছি যেটাতে কনসিস্টেন্টলি সে ভালো খেলেছে। একটা ইনিংস খেলে আবার সেকেন্ড ইনিংস গিয়ে, এটা সব ব্যাটসম্যানদের বাংলাদেশের। আমার মনে হয় এই জিনিসটা আমাদের এই ইনকনসিস্টেন্সি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। চমৎকার আমরা ফার্স্ট খেলাটা খেললাম, দ্রুত গতিতে খেলাটা আমরা জিতে গেলাম, অসাধারণ ব্যাটিং করলো তানজিদ তামিম, ইভেন শান্ত, ভালো একটা পার্টনারশিপ ছিল। আজকের ম্যাচে দুজনের কেউ রান করতে পারেনি। সো আমার মনে হয় ইটস মোর দেন যে ভালো বোলিংয়ের কারণে আমরা ব্যাটসম্যান পারি না সবসময়, তা কিন্তু না। আমার মনে হয় আমাদের প্লেয়ারদের মধ্যে সেই জিতটা, সেই ডিটারমিনেশনটা, যে হ্যাঁ আমি একটা ইনিংস, লেটস টক অ্যাবাউট সে সঞ্জু স্যামসন, আমরা যেটা দেখলাম ওয়ার্ল্ড কাপে, 3টা অসাধারণ ম্যাচ খেলে সে 3বারই 3টা
টিমটাকে জিতিয়েছে। সো দ্যাট ইজ দ্য টাইপ অফ কনসিস্টেন্সি উই নিড। ইন্ডিয়ান অনেক প্লেয়ারদের, অভিষেক শর্মাকেও আমরা দেখেছি ভালো করতে, এবং এই সঞ্জু স্যামসনকে তো দেখলাম। বাংলাদেশের প্লেয়াররা কেন আমরা করি না? আমার মনে হয় যে যেদিন আমরা এটা অর্জন করতে পারবো, এই ধারাবাহিকতাটা, তখন থেকে আমার মনে হয় যে টিমের পারফরমেন্স এবং ধারাবাহিকভাবে জেতার যে একটা ব্যাপার, সেখানে আমরা বেশি দেখতে পাবো বলে আমি মনে করি। ইশতিয়াক ভাই, আপনি মিরাজের পারফরমেন্স নিয়ে বলছিলেন, কিন্তু আমরা যদি মিরাজের আজকের পারফরমেন্স চিন্তা করি, সেখানে আমি যদি প্রথমে এই ইনিংসের, এই সিরিজের কথা বলি, এখানে কিন্তু মূলত আমাদের পেসারদের উপরেই একটা ডিপেন্ডেন্সি ছিল, যেহেতু আমাদের এই সিরিজে 6 জন পেসার আছেন। কিন্তু আজকের পারফরমেন্সে যদি আমরা দেখি, কোনো পেসার কিন্তু 50-এর নিচে রান দেননি। সেক্ষেত্রে মিরাজ কিন্তু 2টা মেইডেন, 2টা উইকেট নিয়েছেন এবং তিনি খরচা করেছেন মাত্র, ইফ আম নট রং, 37 রান। তো সেক্ষেত্রে মিরাজের ক্যাপ্টেন্সিতে আর কোথায় আসলে ইমপ্রুভমেন্ট দরকার ছিল? আমার মনে মিরাজের মেইন জিনিসটা হচ্ছে যে হি নিডস টু আন্ডারস্ট্যান্ড দ্যাট হি ইজ আ ভেরি ভাইটাল প্লেয়ার অফ দ্য সাইড। সে ধারাবাহিকভাবে, আমার মনে হয় যদি 2-1 প্লেয়ারকে, আমাকে যদি জিজ্ঞেস করেন যে 2-1 প্লেয়ার কে যে কিনা ধারাবাহিকভাবে পারফর্ম করে গেছে, এর মধ্যে আমি বলবো যে মিরাজ ইজ ওয়ান অফ দেম। আইদার বোলিং অর ব্যাটিং, যেটা আমরা সাকিবের ক্ষেত্রে দেখেছি, কোনো না কোনো ক্ষেত্রে কোনো একটা এরিয়াতে সে ভালো খেলে। দ্যাটস হাউ হি ইজ বিকাম দ্য টপ অলরাউন্ডার ইন দ্য ওয়ার্ল্ড। মিরাজের মধ্যেও সেই গুণাবলীগুলো আছে। মিরাজকে আমরা সেটা করতেও দেখেছি। দেখেন ইন্টারন্যাশনাল ফার্স্ট ম্যাচে 3টা উইকেট পেয়েছে, আজকেও সে উইকেট পেয়েছে, আজকেও এখন তার সুযোগ এসছে ভালো একটা করে দেখাবার। বাট যে প্রশ্নটা করেননি আপনি, যেটা হচ্ছে যে রান আউটের, সলমান আগা, আমিও প্রশ্নটা আবার নিশ্চয়ই ফিরে আসতাম। সেখানে এসে কিন্তু আমার মনে হয় সেই প্রেশার যেন ফিল না করে, বিকজ এটাতে সে কিন্তু সমালোচিত হবে। ইউ ক্যান টেক ইট ফ্রম মি, হি উইল বি ক্রিটিসাইজড এখন, এবং সেটাও কিন্তু সে জানে। সো লেটস হোপ যে ওই জিনিসটাকে মাথা থেকে বের করে ফোকাস অন দ্য ব্যাটিং, দ্য জব অ্যাট হ্যান্ড। এখন তার দরকার দলের, সে যদি কিন্তু বাইলজ অনুযায়ী তো আসলে মিরাজ যেটা করেছে সেটা কিন্তু ঠিক করেছে। কেউ কিন্তু সেটা এটা তর্ক বিতর্কের ব্যাপার আছে, সেটা কিন্তু ইজ উইদিন দ্য ল অফ দ্য গেম। ল অফ দ্য গেম একটা আছে, একটা স্পিরিট অফ দ্য গেম একটা আছে। আমার মনে হয় যে যেটা সাকিবের ক্ষেত্রে আমরা দেখেছিলাম 2023 সালে, দ্যাট ওয়াজ উইদিন দ্য নর্মস অ্যান্ড দ্য ল অফ দ্য গেম, বাট নট উইদিন দ্য স্পিরিট অফ দ্য গেম, যেটা আজকেও যেটা আমরা দেখতে পেরেছি। আমার মনে হয় যে ওয়েল, ইফ ইউ আর উইদিন দ্য ল অফ দ্য গেম ইটস ওকে, বাট এখন প্লেয়ারের উপরে ডিপেন্ড করে যে আমি এটাকে স্পোর্টসম্যানশিপ দেখাবো না আমি তাকে আউট করবো টিমের জন্য। দুইটাই কিন্তু ঠিক আছে, বিকজ আমি টিমের জন্য খেলছি। বাট আমার মনে হয় যে আমাদের প্লেয়ারদেরকে এখন উই শুড রাইজ অ্যাবভ দ্যাট অ্যান্ড স্টার্ট টু শো দ্যাট উই রিয়েলি হ্যাভ স্পোর্টসম্যান স্পিরিট। কিন্তু এই যে মিরাজের আজকের ঘটনাটা অলরেডি কিন্তু ইন্টারন্যাশনাল বিভিন্ন মাধ্যমে আমরা দেখেছি যে এটা নিয়ে সমালোচনা শুরু হয়েছে বেশ জোরে সোরে, এবং সাকিব আল হাসানের যে ঘটনাটা, তারপরেও কিন্তু তিনি বেশ সমালোচিত হয়েছিলেন। তো এই বিষয়গুলো আসলে আমাদের ক্রিকেটের উপরে কি পরিমাণ নেগেটিভ ইম্প্যাক্ট ফেলছে? না, নেগেটিভ ইম্প্যাক্ট অ্যাজ সাচ না, প্লেয়ার একটু সমালোচিত হবে যে আমাদের প্লেয়াররা সেই স্পোর্টসম্যান স্পিরিটটা নাই, আমরা ইন্টারন্যাশনাল ইস্যুতে আমরা দেখাই না। এখন প্লেয়ারদের উপরে ডিপেন্ড করে। আমার মনে হয় ম্যানেজমেন্ট কিংবা তারা যদি বলে যে না, এরকম সিচুয়েশনে ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্য রেজাল্ট, ডোন্ট ওয়ারি অ্যাবাউট উইনিং অ্যান্ড লুজিং, ইফ ইউ ক্যান। এখন ঠিক ওই মুহূর্তে যে প্লেয়ার, সেই কিন্তু ভালো বুঝবে যে আমি স্পোর্টসম্যান স্পিরিট দেখাবো না আমি টিমের জন্য খেলবো, না আমার জেতা আমার জন্য প্রয়োজন বেশি। সো ইটস ভেরি ডিফিকাল্ট। আমরা যারা দেখি বাইরে থেকে, আমাদের মন্তব্য করতে কোনো সমস্যা নাই, আমরা যে কোনো সময় যে কোনো কিছু বলতে পারি, বাট ইট ইজ আ প্লেয়ার অ্যাট দি এন্ড অফ দ্য ডে। বাট আই থিঙ্ক স্পোর্টসম্যান স্পিরিট অ্যান্ড ইটস এ জেন্টলম্যানস গেম, এটার উপরে তো কিছু নাই। বাংলাদেশের এখনকার না, আমার মনে হয় আমাদেরকে শিওরলি, আমরা সেরকম উদাহরণ আমরা এখন পর্যন্ত দৃষ্টান্ত আমরা করতে পারিনি, বাট অস্বীকার করার কোনো উপায় নেই দ্যাট ইট ইজ এ জেন্টলম্যানস গেম। এবং যদি মিরাজ যদি তাকে আউট না করতো, কি হতো? মিরাজের সম্মান অনেক বাড়তো। কি হতো? বাংলাদেশ যে করে যে এখন যদি জিততে যদি না পারে, লাভটা কি হলো? বাট এটা হার জিতের ব্যাপার না। আমার মনে হয় সে ক্ষণিকক্ষণের সেই সিদ্ধান্তটা নেওয়ার যে আমি এটা করাটা ঠিক হবে কি হবে না, দ্যাটস দ্য মেইন থিং।
তো আমরা যদি সালমানের কথা আসি, সালমান যে এক প্রকার গালাগাল করতে করতে মাঠ থেকে বেরিয়ে গেলেন এবং গ্লাভস ছুঁড়ে ফেললেন, হেলমেট ছুঁড়ে ফেললেন, এক্ষেত্রে আসলে সালমান তিনি কোনো পানিশমেন্টের সম্মুখীন হতে পারেন কিনা? হওয়া উচিত, বিকজ ক্রিকেট ডাজ নট টিচ ইউ দ্যাট। এইভাবে যেভাবে সে তার বডি ল্যাঙ্গুয়েজটা, আমার মনে হয় যে আইসিসি কোড অফ কন্ডাক্টে সে নিশ্চয়ই এখানে পেনালাইজড হবে, সে কিছু না কিছু শাস্তি পাওয়া উচিত। তো আমার মনে হয় এটা দেখার ইটস এ গুড কোয়েশ্চেন। আমার মনে হয় এটা লেটাস সি। আমার মনে হয় এখানে সলমান আগেও কোনোভাবে মাফ পাওয়ার মতো কোনো কিছু করে নেই, বরং শাস্তি পাওয়ার মতোই কিছু করেছে সে। কিন্তু এই যে পাকিস্তানকে প্রথম দিন 114 রানে বাংলাদেশ অল আউট করে দিল এবং আজকে ওপেনিং পার্টনারশিপে কিন্তু 103-এ যে ঠেকেছে, তো এই ক্ষেত্রে আসলে বোলারদের কোথায় খামতি ছিল বা কোথায় আসলে ভালো করা দরকার ছিল তাদের আরেকটু? আমরা মাসুদ আগাতের প্রশংসা করি না কেন? 75 রানস অসাধারণ ব্যাটিং করেছে। আন্ডার-19 টিমের প্লেয়ার, ভেরি প্রমিসিং প্লেয়ার, তাকে আনাই হয়েছে বিকজ হি ইজ দ্য ফিউচার অফ পাকিস্তান ক্রিকেট। ভালো খেলেছে, আমরা ওয়াই ডোন্ট উই প্রেজ দ্যাট। আমাদের বোলার আজকে লাইন লেন্থ ভালো হয়নি। প্রথমেই যেটা বললেন যে প্রত্যেক ফাস্ট বোলার 50 রানের উপরে দিয়েছে, সো হতেই পারে। তাসকিন 8 ওভারে 59 রান দিয়েছে, এটা হতেই পারে, ওয়ান অফ অড ডেজ, ব্যাড ডেজ যেতেই পারে। আমার মনে হয় যে, এবং সবচেয়ে ভালো জিনিস হচ্ছে যে উইকেটটা ইজ দ্য রাইট টাইপ অফ উইকেট। একটু হয়তো বা লো ছিল, একটু আনপ্রেডিক্টেবল ছিল, বাট ওভারঅল আমার মনে হয় যে এটাই তো আমরা চাই, যাতে করে ফাস্ট বোলাররা রানও দেবে, ব্যাটসম্যানদেরকে তারা they'll give them hard time also. I think this is the type of wicket, and you have to give credit to the wicket, not so much the batsmen or the bowlers particularly. আমার মনে হয় যে আমাদেরকে প্রশংসার দাবিদার হচ্ছে দি পাকিস্তান ব্যাটিং টুডে। কিন্তু বাংলাদেশের এখন যে এই পারফরম্যান্স, প্রথম দিন এই সিরিজের প্রথম দিনে তারা খুব ভালো খেললো এবং আজকে এই যে পারফরম্যান্সের একটা ডাউনফল, এই পরিস্থিতিতে বাংলাদেশ আসলে ওয়ার্ল্ড কাপের জন্য কতটুকু রেডি? একটা সময় যখন ছিল 103 রান 13 ওভারে, অসাধারণ ব্যাটিং, সেখান থেকে বাংলাদেশ মেড আ কাম ব্যাক। এর মধ্যে অবশ্য এই দুর্ঘটনাটা ঘটেছে, কিন্তু পাকিস্তানকে চাপে রেখেছিল তারা। বাংলাদেশ আমরা দেখি যে অনেক সময় চাপে পড়লে চাপ থেকে বেরোতে পারে না, কিংবা অনেক সময় চাপ রাখতে পারে না, প্রেশার দেয় টিমকে, ধরে রাখতে পারে না। বাট আজকে আমরা যেটা দেখেছি যে দে মেড আ কাম ব্যাক। তারা 300 রানের নিচে, বিকজ একটা পর্যায়ে মনে হচ্ছিল 300 350 রান করে ফেলবে তারা। সো উই হ্যাভ টু গিভ ক্রেডিট টু দ্য বাংলাদেশ। ভালো ফিল্ডিং করেছে, স্পিনার্সরা মোটামুটি ভালো বোলিং করেছে, এবং একটা পর্যায়ে পাকিস্তানি ব্যাটিংটাকে যে সামলে রাখতে পেরেছে মধ্যের ওভারে গিয়ে, আমার মনে হয় দিস ইজ আ গুড সাইন। সো দিস ইজ হাউ ইউ লার্ন, ট্রাই টু কোপ আপ আন্ডার প্রেশার। আই থিঙ্ক যেটা আজকে দেখতে পেরেছি যে একটা পর্যায়ে গিয়ে দে কুড ম্যানেজ অ্যান্ড প্লে আন্ডার প্রেশার। ইস্তেক ভাই, আপনার কি মনে হয় বাংলাদেশ যদি ওয়ার্ল্ড কাপ, টি-20 ওয়ার্ল্ড কাপ যেটা মাত্র শেষ হলো, এই টি-20 ওয়ার্ল্ড কাপে খেলার সুযোগ যদি বাংলাদেশ পেত, এত কেওসের মধ্যে এত কেওস যদি না হতো, তাহলে কি বাংলাদেশের আজকের পারফরমেন্স এর থেকে বেটার হতো? সেটা বলা মুশকিল, বিকজ দ্যাট ইজ অ্যানাদার ফরম্যাট। সেখানে আমাদের কিছু এক্সাইটিং প্লেয়ার্স রয়েছে, এবং টি-20তে আমরা বেশ কিছু সিরিজ আমরা জিতেছি। আমরা টি-20 ফরম্যাটে একটা পর্যায়ে যেরকম আলাদা খেলছি, একটা ধরন, কিন্তু প্লেয়ারদের একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন বা একটা মেন্টালি তারা স্ট্রং কি থাকতো যদি তারা ভালো হতো। কি ভালো হতো যে অনেক প্লেয়ার যারা সুযোগটা পায়নি, তারা বঞ্চিত হয়েছে ওয়ার্ল্ড কাপ। কে না চায় ওয়ার্ল্ড কাপ খেলতে? ওয়ার্ল্ড কাপ তো একটা প্লেয়ারের ড্রিম। তো সেখানে অনেক প্লেয়ার বঞ্চিত হয়েছে, অ্যান্ড আই থিঙ্ক এনি প্লেয়ার উইল ট্রাই টু ডু দ্য বেস্ট। এবং বাংলাদেশ এখন ইজ ইন আ রিবিল্ডিং স্টেজ। বেশ কিছু এক্সাইটিং প্লেয়ার্স বাংলাদেশ দলে আছে, তো ওদের জন্য প্রয়োজন ছিল খেলাটা। এবং আগামীতে অনেক প্লেয়ার আছে যারা হয়তো বা খেলার সে সুযোগ পাবে না, তারাও ইতি টানবে খেলার থেকে। সো আমার ইয়ে ছিল যে বাংলাদেশ would have performed good in the World Cup. হিসেবে আপনার কি মনে হয়, আমরা যে একটু আশার আলো পেয়েছিলাম আমরা অনেকেই, যে সাকিব আল হাসান এই সিরিজে ফিরলেও ফিরতে পারে, যদি সাকিব আল হাসান এই সিরিজে খেলতো বাংলাদেশের সাথে, তাহলে কি বাংলাদেশের পারফরমেন্স কেমন হতো? এখন সাকিব অবভিয়াসলি নামে তো আর কিছু হবে না, তাকে হাউ ফিট হি ইজ ইন্টারন্যাশনাল ক্রিকেটে বেশ কিছুদিন ধরে নাই খেলে যাচ্ছে, ইয়েস, বাট when you playing international cricket for your country,
সেখানে কতখানি সে কাজে আসবে সেটা তার ফিটনেসের উপরে ডিপেন্ড করতো। আমার মনে হয় যে আসলে অবশ্যই ভালো, তো নো ডাউট। সাকিবের মতো প্লেয়ার বিশ্বে কয়টাই বা আছে। সো আই থিঙ্ক না থাকাতে একটা জিনিস যেটা হয়েছে যে অন্য প্লেয়াররা সুযোগ পাচ্ছে, সাকিব আসলে যে এসেই যে অনেক কিছু করে ফেলতে পারতো সেটা বলা মুশকিল। আমরা যদি একটু জানতে চাই যে এখন আসলে বাংলাদেশের স্কোরটা কীরকম আছে। 102 রানে 7 উইকেট এখন বাংলাদেশের স্কোর। তো এখন এই মুহূর্তে আসলে কি মনে হচ্ছে, বাংলাদেশ কি এই ম্যাচটা ধরে রাখতে পারবে? তাসকিন এবং হৃদয় আছেন এই মুহূর্তে ক্রিজে। এখন পার্সোনাল মাইলস্টোন তহিদ হৃদয় 50 করবে খুব বেশি হলে, বাট এখান থেকে আমার মনে হয় জেতার সম্ভাবনা একেবারেই মানে খুবই ক্ষীণ, খুবই ডিসঅ্যাপয়েন্টিং আমি বলবো। আমরা সবাই আশা করছিলাম যে বাংলাদেশ এই ম্যাচটা জিতবে এবং র্যাঙ্কিংয়ে একটা বড় ধরনের পরিবর্তন আসবে। সেটা আসলে মানে আজকে এই মানে অঘটনটা কেন কিভাবে ঘটে গেল, কি মনে হয় আপনার? না, পাকিস্তান সবাই আশা করেছিলাম এত ভালো একটা ম্যাচ খেলার পরে আজকে বাংলাদেশ এর থেকে অ্যাটলিস্ট একটু বেটার পারফর্ম করলেই করতে পারতো। থার্ড গেমটা আছে, আমার আশা করতেই পারি আমরা। এবং যেই জিনিসটা বললাম, আমি কথাটা বললাম, ধারাবাহিকতার যে সমস্যা আমাদের প্রত্যেকটা এরিয়াতে আমরা আজকে দেখেছি, এক্সেপ্টিং যেটা আমি বোঝাতে চেষ্টা করছিলাম যে প্রেশারে বাংলাদেশ আজকে কিছুটা হলেও দেখিয়েছে যে হ্যাঁ আমরা প্রেশার থেকে বেরিয়ে উই ক্যান ম্যানেজ বোলাররা। সো উই নিড টু প্লে অলরাউন্ড ক্রিকেট। আমরা ফিল্ডিংও ভালো করেছি, বোলিংও মোটামুটি ভালো করেছি, বাট সি ইনকনসিস্টেন্ট। ফার্স্ট ম্যাচ উই প্লেড ভেরি ওয়েল, 1 or 2 players ব্যাটেড এক্সেপশনালি ওয়েল, তারা আজকে নাই, পারফর্ম করতে পারে না। সো দিস ইজ সামথিং দ্যাট উই নিড টু ensure that each and every player when you go out to play you make sure that you perform well. আমাদের প্লেয়াররা ইন্ডিভিজুয়ালি যদি ওই রিয়েলাইজেশনটা না আসে, ওই জিতটা যদি না আসে যে নো ম্যাটার হোয়াট টিম যাই করুক না করুক আই নিড টু গো অ্যান্ড পারফর্ম। সো এই ধরনের যদি খেয়াল প্রত্যেকটা 11টা প্লেয়ারের মধ্যে যদি থাকে যে দিস ইজ গোয়িং টু বি মাই ডে, দিস ইজ গোয়িং টু বি দ্য ডে আই এম গোয়িং টু পারফর্ম, নোবডি ক্যান স্টপ মি। বাট আমার মনে হয় না যে প্লেয়ারদের মধ্যে ওই ধরনের আমরা ডিটারমিনেশনে দেখেছি, এবং কনসিস্টেন্সির কোনো নমুনা আমরা আজ পর্যন্ত পাইনি কনসিস্টেন্সির। ইস্তাক ভাই, শেষ প্রশ্ন, শেষ ম্যাচে মিরাজের থেকে আসলে কেমন ক্যাপ্টেন্সি আশা করছেন এবং কি করলে আসলে আমরা এই সিরিজটা জিততে পারি? মিরাজ ইজ আ ফ্যান্টাস্টিক প্লেয়ার। আই মিন ইফ ইউ আস্ক মি ইজ নো ডাউট অ্যাবাউট ইট। কনসিস্টেন্টলি খেলে গেছে একটা প্লেয়ারই। এখন হি হ্যাজ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট মোর দ্যান দ্য ক্যাপ্টেন্সি ইস্যু, তাকে পারফর্ম করতে হবে অ্যাজ আ প্লেয়ার। কারণ ক্যাপ্টেন যেই কেউ আসুক না কেন, যদি দুঃখজনক যে তাকে টেস্ট কেস বেসিসে করা হয়েছে, 12টা মাস তাকে হয়তো করাবে, যদি ভালো খেলে তো হলো, আর নাহলে ইউ আর আউট। সো দিস ইজ নট দ্য রাইট অ্যাপ্রোচ। আমার মনে হয় এটাতে কোনো ক্যাপ্টেন যদি স্বাচ্ছন্দ্য বোধ না করে যে আমাকে ক্যাপ্টেন মানে কি আমাকে এসে জিততে হবে, এরকম কোনো ক্যাপ্টেন কেউই নাই। এখন তাহিদ হৃদয়কে আর ক্রিজে পাচ্ছি না, তিনিও আউট হয়ে গিয়েছেন। তো আমরা আসলে এই ম্যাচটা হয়তো আমাদের হাত থেকে চলেই গেল, সময়ের অপেক্ষা। এখন মেহেদী হাসান মিরাজের প্রসঙ্গে আবার আসি যে হি হ্যাজ টু ফোকাস অন হিজ ওন ক্রিকেট, ব্যাটিং বোলিং দুইটাই। ক্যাপ্টেন্সি ইজ নট দি মেইন, শুড নট বি দি মেইন ইস্যু আমি মনে করি। যদি সে ভালো খেলে গুড ফর দ্য টিম, যদি ভালো খেলে আমার মনে হয় টিমের জন্য দ্যাট ইজ ওয়্যার হি ইজ গোয়িং টু এস্টাবলিশ হিমসেলফ অ্যাজ এ লিডার। একাদশে কোনো পরিবর্তনের প্রয়োজন আছে কিনা? প্রয়োজন বলতে মেবি যেহেতু অনেক প্লেয়ারকে নিয়েছে, সৌম্য সরকারকে ট্রাই করতে পারে ওপেনিংয়ে, যেহেতু সাইফ হাসান 2টা ম্যাচে ব্যর্থ হয়েছে, সৌম্য সরকারকে যখন নিয়েছে, সো উই ক্যান ট্রাই হিম মেবি। থ্যাংক ইউ সো মাচ ইশতিয়াক ভাই আজকে আমাদের স্টুডিওতে আসার জন্য এবং সময় দেওয়ার জন্য। মাই প্লেজার।